বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এবং একই সঙ্গে সকালের সুপ্রভাত জানাচ্ছি। আপনাদের দিনটা, আজকের দিনটা খুব ভালোভাবে যাক এই কামনা করছি। লোকসভা নির্বাচনের প্রাক্কালে চলাকালীন সময়ে আমরা দেখলাম 25,753 জন ছেলেমেয়ের চাকরি বাতিল হয়ে গেল কলকাতা হাইকোর্টের রায়ে। যদিও দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত, এবং এর দায় এবং দায়িত্ব দুটোই রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকেই নিতে হবে। কারণ এত বড় কেলেঙ্কারির দায় তো নির্বাচিত সরকারকেই নিতে হয়, সেটা নেওয়ার দায়িত্ব অবশ্যই মুখ্যমন্ত্রীকে নিতে হবে। কারণ মুখ্যমন্ত্রী যত কথাই বলুক না কেন, তার সরকারের একটা অংশ যে এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে সে নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা সকলেই জানি যে দেশে যখনই কোনো সংকটকাল উপস্থিত হয়, এই সংকটকালীন পরিস্থিতিতে সবচেয়ে বেশি সরব হয় বামপন্থীরা। বামপন্থীরা সবসময় চলবে না, ইনকিলাব জিন্দাবাদ এই ধ্বনি দিয়েছে। তাই আমরা বামপন্থীদের একটু অপছন্দের তালিকায় রেখেছি দীর্ঘদিন ধরে। আমরা যখন বামপন্থীদের প্রয়োজনীয়তা বুঝে উঠতে পারিনি, যখন বামপন্থীরা মানুষের পাশে ছিলেন, সংসদে ছিলেন, আইনসভায় ছিল, বামপন্থীদের যে প্রতিনিধিত্ব ছিল লোকসভায়, রাজ্যসভায় এবং বিধানসভাতে, তখন আমরা বুঝে উঠতে পারিনি যে এই বামপন্থীদের গুরুত্ব কতখানি। যদিও আমি আপনাদের একটা কথাই বলবো যে আমি ব্যক্তিগতভাবে বামপন্থীদের আদর্শে বিশ্বাস করি না, বা কোনো রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাস করি না। কিন্তু আজকে যে প্রসঙ্গটা নিয়ে আমি আলোচনার বিষয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বামপন্থীদের গুরুত্ব এবং বামপন্থীরাদের কেন আইনসভায় আপনারা পাঠাবেন, কেনই বা আইনসভাতে বামপন্থীদের উপস্থিতি জরুরি, এই তিনটে যুক্তির উপরে আমি কথা বলবো। 34 বছর ধরে বামেরা পশ্চিমবাংলায় ক্ষমতায় ছিল, অস্বীকার করার জায়গা নেই। আমি একজন বামপন্থী আদর্শের বিরোধী হয়ে বা সিপিএমের কট্টর বিরোধী সাংবাদিক ছিলাম এক সময়। তো সেই সূত্রে সিপিএম সরকারের বা বামফ্রন্ট সরকারের সমালোচনা বহু করেছি। তারপরেও বলতে হয় যে বামফ্রন্ট সরকারের আমলে এই রাজ্যের সাংবাদিকরা যতটা স্বচ্ছতার সঙ্গে, যতটা দৃঢ়তার সঙ্গে, যতটা সত্যতার সঙ্গে সরকারের বিরোধিতা করতেন, আজকে কি করতে পারছেন? সাংবাদিকরা একবার বুকে হাত দিয়ে বলুন তো, আজকে কি করেন, করতে পারেন? সে মমতা সরকারের আছে বলে বলছি, বা দিল্লিতে বিজেপি সরকার আছে বলে বলছি, তা নয়। কথাটা হচ্ছে গণতন্ত্রের প্রতি, মানুষের প্রতি এবং মানুষের কথা বলার অধিকারের প্রতি যে সম্মান দেখিয়েছে বামেরা, সেটা অস্বীকার করা যাবে না। কোথাও একটা সরকারের ক্ষমতায় থাকলে তার মধ্যে কোথাও একটা অহংকার থাকবে, কোথাও একটা সংঘর্ষ থাকবে, কোথাও একটা অশান্তি থাকবে, কোথাও একটা সাংগঠনিকভাবে অহংকার থাকবে এবং তার পরিণতিতে অনেক অঘটনও ঘটতে পারে। কিন্তু সার্বিকভাবে একটা, দুটো, তিনটে বা 10টা, 25টা বা 15টা উদাহরণ দেখিয়ে হবে না। সার্বিকভাবে আপনারা যারা সাংবাদিক ছিলেন, আমরা যারা সাংবাদিক ছিলাম বামফ্রন্টের আমলে, তারা কি কোথাও কথা বলার অধিকার কেড়ে নেওয়ার দেখেছেন? আমার তো মনে পড়ে না। আমি যত কট্টর বিরোধিতা করেছি বামফ্রন্টের, আরামবাগের অনিল বসু থেকে শুরু করে বিনয় দত্তদের, ততটা কট্টর বিরোধিতা এখন করলে হয়তো আমরা আর সাংবাদিকতা করতে পারবো না। এটা সত্য এবং বাস্তব ঘটনা। দ্বিতীয়ত, বামপন্থীরা যে কোনো কারণেই হোক এই রাজ্যে তারা 34 বছর ক্ষমতায় থাকার দৌলতে আমরা তাদের গুরুত্বটা বুঝে উঠতে পারিনি। যখন এই রাজ্যে 2011-তে ক্ষমতার পরিবর্তন হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন, তার 6 মাস থেকে 7 মাসের মধ্যেই আমরা দেখলাম এই রাজ্যের গণতন্ত্রের কঙ্কালসার চেহারাটা। এখানে কি অবস্থার মধ্যে এ রাজ্যের পরিণতি হতে চলেছে, তখন থেকেই আমরা বিশ্বাস করতে শুরু করেছিলাম।
যে আর গণতন্ত্র থাকবে না, সত্যতা থাকবে না। চিত্তরঞ্জন মণ্ডলের মতো একজন সৎ আদর্শবান অধ্যাপককে স্কুল সার্ভিস কমিশনের পদ থেকে সরিয়ে দেওয়া হলো যখন, তখনও প্রশ্ন উঠল তাহলে আর সততা থাকবে না। কারণ এই চিত্তরঞ্জন মণ্ডল বহু চেষ্টা করেও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পারেননি। তিনি বলতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে যে কিভাবে এসএসসিকে কুক্ষিগত করতে চাইছে কতকগুলো স্বার্থান্বেষী মহল, কিন্তু মুখ্যমন্ত্রী ততক্ষণে ওই স্বার্থান্বেষী মহলের কবজায় পড়ে গেছেন, দেখা করেননি, কথা বলেননি চিত্তরঞ্জন মণ্ডলের সঙ্গে। নীরবে নিভৃতে পদ ছাড়তে হয়েছিল, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদ থেকে তাকে বেরিয়ে যেতে হয়েছিল, যেটা খুব দুর্ভাগ্যজনক। তারপর থেকেই শুরু হয়েছে স্কুল সার্ভিস কমিশনের যে লুট, সেটা শুরু হয়েছে। আপনারা যদি দেখেন বামপন্থীদের 2011-তে যে ক্ষমতাচ্যুত হয়ে গেল, তারপর বামেরা এ রাজ্যে আর ঘুরে দাঁড়াতে পারল না। তার ফলে কি হলো, এদেশের এই রাজ্যের সাধারণ মানুষের কথা বলার লোক আর ছিল না। কারা কথা বলবে? কারণ যারা কথা বলছে বিরোধী দলের, ধরুন এখন বিজেপি বিরোধী আসনে আছেন, যারা বলতে পারে, যারা কথা বলতে পারে, যারা বলার চেষ্টা করছেন, তাদেরকে বিভিন্ন রকম ভাবে শাসক দলে নিয়ে নেওয়া হচ্ছে। আজকেই আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 10 জন বিজেপি বিধায়ক নাকি তৃণমূলে আসার জন্য একবারে এগিয়ে পা বাড়িয়ে বসে আছে, তিনি নিচ্ছেন না। বামপন্থীদের আমলে ভাবা যায়, বামপন্থীদের আমলে আমরা দেখেছি পঞ্চায়েত ভোট হয়নি অনেক জায়গাতে, অনেক জায়গায় মানে জোর করে দখল করেছে। কিন্তু এটাও ঠিক, বামপন্থীদের আমলে যেখানে পঞ্চায়েত ভোট হয়েছে, যেই পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে, পঞ্চায়েতগুলোতে বিরোধী দল ক্ষমতায় এসেছে, তাদেরকে 5 বছর মেয়াদ কাজ করতে দেওয়া হয়েছে। কোথাও সেই পঞ্চায়েতকে ভেঙে দেওয়া হয়নি, বা সেই পঞ্চায়েতের সদস্যদের বলা হয়নি আমার দলে যোগ দাও, সিপিএম কিংবা ফরওয়ার্ড ব্লক কিংবা আরএসপিতে যোগ দাও, বলা হয়নি। আর এই বামপন্থীরা যখন 2004 সালে দিল্লিতে কংগ্রেসের মনমোহন সিং সরকারকে সমর্থন করেছিল, কি দিয়েছিল দেশের বাসীকে? 75 বছর ইতিহাসে যা দেশ পায়নি, মাত্র 5 বছরে বামপন্থীদের সমর্থন নিয়ে দিল্লিতে সরকার গঠনের পর সেটা পেয়েছিল। কি কি পায়নি, কি কি পেয়েছিল? তথ্য জানার অধিকার, যেটা নাগরিকের সবচেয়ে বড় অধিকার। সরকার কোন খাতে কত টাকা কোথায় কোথায় খরচা করছে, কোন বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছে, কোন নিয়োগ কিভাবে হয়েছে, এই নিয়োগের পদ্ধতি কি হয়েছে, এসব জানার যে অধিকার, সরকারের A to Z সব কাজে জানার অধিকার জনগণের হাতে তুলে দেওয়া হয়েছিল। এবং সেই তুলে দেওয়ার নেপথ্যে মনমোহন সিং সরকারের কৃতিত্ব থাকলেও, সেদিন বামপন্থীদের সমর্থন নিয়ে মনমোহন সিং সরকার গঠিত হয়েছিল বলেই বামপন্থীদের দাবির কাছে মাথা নত করে মনমোহন সিং সরকার এই দাবি মেনে নিয়েছিল। 100 দিনের কাজ, যে 100 দিনের কাজ নিয়ে অনেক কথা হয়, দুর্নীতি হচ্ছে এখন অকাতরে, সেই 100 দিনের কাজকে সংসদে পাশ করানোর দায়িত্ব নিয়েছিল এই মনমোহন সিং সরকারকে হাতে নিয়ে। মনমোহন সিং সরকারকে সমর্থন করার বিনিময়ে দেশে 100 দিনের কাজকে লাগু করেছিল, আইন করে সেটা কার্যকর করেছিল। আর শিক্ষার অধিকার আইন, সেটাও করেছিল এই বামপন্থীদের চাপের কাছে। তাই বামপন্থীদের চাপটা জরুরি। শুধু তাই নয়, আমরা যদি দেখি 2014-এর পর থেকে কার্যত দেশের মধ্যে যেমন কংগ্রেস নিশ্চিহ্ন হয়েছে, একই কংগ্রেস যেমন আস্তে আস্তে নিশ্চিহ্নের পথে চলে গেছে, সে একই রকমভাবে আমরা দেখব বামপন্থীরাও নিশ্চিহ্নের পথে চলে গেছে। তাদের সংখ্যা কমেছে, সংসদে তাদের কথা বলার লোকের সংখ্যা কমেছে। তার ফলে কি হয়েছে? সিএ পাস হয়েছে, এনআরসির মতো গুরুত্বপূর্ণ পাস হয়েছে। একের পর এক 16 লক্ষ কোটি টাকা কর্পোরেট হাউসকে ছাড় দেওয়া হয়েছে। আজ যদি বামপন্থীরা পার্লামেন্টে থাকতেন, সংসদে থাকতেন, আইনসভায় থাকতেন, তাদের যে তীব্র বিরোধিতা, তাদের যে তীব্র আঘাত, তার তীব্র যে আন্দোলনমুখী কর্মসূচি, তার ফলে মোদী সরকারকে পিছু হটতে হতোই, এটা বিশ্বাসযোগ্য। তাই বামপন্থীদের সংসদে যাওয়াটা খুবই জরুরি। মনে রাখতে হবে, বামপন্থীদের সংসদে পাঠানোর বিষয়টা শুধুমাত্র বামপন্থীদের দায়িত্ব নয়, এদেশের এই রাজ্যের নাগরিকদের দায়িত্ব। নাগরিকরা যদি উদ্যোগ হয়ে বামপন্থীদের তরুণ মুখ,
যেমন ধরুন যাদবপুরে যিনি দাঁড়িয়েছেন সৃজন ভট্টাচার্য, যথেষ্ট যোগ্যতা সম্পন্ন ছেলে, তাকে যদি তাকে সংসদে পাঠানো হয়, সে সংসদ আলো করবেন। সংসদে পাঠিয়ে বাংলার মানুষ অন্তত গর্ব করে বলতে পারবেন এমন একজনকে সাংসদ হিসাবে আমরা পাঠিয়েছি। পার্লামেন্টে তিনি ভোকাল, কথা বলছেন, মানুষের কথা বলছেন, মেহনতি মানুষের কথা বলছেন, সর্বহারাদের কথা বলছেন। আমরা যদি দীপশিতাকে শ্রীরামপুর থেকে পাঠাতে পারি, শ্রীরামপুরের জনতা, তার শ্রীরামপুরের মানুষ ভাববেন যে এমন একজনকে সংসদে পাঠিয়েছেন যিনি কথা বলছেন, যিনি চোখে চোখ রেখে, শাসকের চোখে চোখ রেখে শাসকের দুর্নীতির বিরুদ্ধে, শাসকের আচরণের বিরুদ্ধে, শাসনের অসহিষ্ণুতার বিরুদ্ধে তিনি কথা বলছেন। যদি মোহাম্মদ সেলিমের মতো সাংসদকে আমরা পাঠিয়েছিলাম, রায়গঞ্জ থেকে পাঠিয়েছিলাম 2014 থেকে 2019 লোকসভায় দাঁড়িয়ে তিনি যেভাবে, যে ভাষায় মোদিজির চোখে চোখ রেখে কথা বলতেন, অমিত শাহের চোখে চোখ রেখে কথা বলতেন, এমন একটা সময়, এমনও দিনে গেছে যেদিন মোহাম্মদ সেলিম সংসদে বক্তব্য রাখবেন, প্রধানমন্ত্রী তার বক্তব্য শোনার অপেক্ষা করতেন না। কারণ ভয় পেতেন, কারণ এটা জানতেন যে সেলিম যে বক্তব্যটা রাখবে সেই বক্তব্যের উত্তর দেওয়ার ক্ষমতা তাদের নেই। তাই প্রধানমন্ত্রী সবসময় সেলিমের বক্তব্যকে অ্যাভয়েড করতেন, পার্লামেন্টেই থাকতেন না। আমরা দেখেছি সুজন চক্রবর্তী যতদিন পার্লামেন্টের মধ্যে অভ্যন্তরে ছিলেন, ততদিন পার্লামেন্টটা আলো করে একটা বক্তব্য হতো, একটা মানুষের অধিকার নিয়ে কথা বলতো, মানুষের কথা বলা হতো, মানুষের সার্বিক অভাব অভিযোগ নিয়ে সংসদ এবং সরকারকে বাধ্য করতো কাজ করাতে। তাই সুতরাং আর নতুন করে কথা বাড়িয়ে লাভ নেই। লোকসভা নির্বাচনের প্রাক্কালে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ করব, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, জনতার স্বার্থে, অন্তত সর্বহারা মানুষের স্বার্থে, সার্বিকভাবে জনগণের স্বার্থে বামপন্থীদের সমর্থন করুন। কারণ বামপন্থীরা যদি সংসদে যায়, সেটা আমাদের পক্ষে, আমাদের মানুষের পক্ষে, আমাদের সচেতন নাগরিকদের পক্ষে সুবিধা হবে। দেশের উন্নয়নে, সার্বিক উন্নয়নে, সার্বিকভাবে গণতন্ত্রের স্বার্থে, সংবিধানের স্বার্থে এবং জনগণের স্বার্থে বামপন্থীদের সংসদে, আইনসভায় প্রতিনিধিত্ব করা জরুরি হয়ে পড়েছে। বেশি বেশি করে বামপন্থী প্রতিনিধি আইনসভায় থাকলে তবেই মানুষের অধিকার সুরক্ষিত হবে।